আজকে এই বৃত্ত যেটা বা সার্কেল যে টপিকটা স্টার্ট করেছিলাম ওই টপিকটাই যেখানে শেষ করেছিলাম ওখান থেকে আবার কন্টিনিউ করছি। দ্যাট মিন্স আগের ক্লাসটি তোমরা দেখতে পারো পূর্বের ডিসকাশনগুলো দেখার জন্য। তো পূর্বের দুই তিনটি ভিডিও আছে, যে দুই তিনটি ভিডিওতে তোমরা এই সার্কেলের বেসিক ইন্ট্রোডাকশন অ্যান্ড এক্সারসাইজ 10.1 এবং সাথে তোমরা দুটি ইম্পর্টেন্ট কোয়েশন পেয়ে যাবে। ইম্পর্টেন্ট মিন্স একটি হলো থিওরেম আছে ইম্পর্টেন্ট, এবং একটি এক্সাম্পল আছে যেগুলো প্রায় এক্সামের মধ্যে আসে। তো এগুলো তোমরা দেখতে পারো পূর্বের ভিডিওগুলো চেক করে। তো আজকে আমরা স্টার্ট করবো মেইনলি এই যেটি এক্সারসাইজ 10.2। তো এক্সারসাইজ 10.2 এর মধ্যে যে অঙ্কগুলো আছে এগুলো দেখি আমরা কতটুকু আজকে করতে পারি। তো এক্সারসাইজ 10.2 ফার্স্ট কোয়েশ্চন। এখানে প্রথমে তিনটি কোয়েশ্চন আছে 1 থেকে 3 পর্যন্ত, যেগুলোতে আমরা অপশনগুলো কারেক্ট না কোনটা অপশন কারেক্ট এটা দেখব। তো সেই জন্য আমি এই অপশন কারেক্টটাও আমি একবার করে দিব, বুঝিয়ে কিভাবে আমরা সলিউশনটা করতে পারি, তারপর আনসারটা আমরা দেখব কি হয়। তো ফার্স্ট যেটি কোয়েশ্চন আছে, কোয়েশ্চন নাম্বার 1, এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে যে কিউ বিন্দু থেকে প্রথম অঙ্ক যে তিনটি দেওয়া আছে, প্রথম তিনটি অঙ্ক হলো অপশনাল, মানে আমাদের কোয়েশ্চন পড়ে এইভাবে অপশন দেওয়া থাকবে, কোনটি কারেক্ট আমাদের বের করতে হবে। তো এই কারেক্ট অপশনগুলো নির্ণয় করার জন্য আমাদের অবভিয়াসলি একটা সলিউশনটা জানা দরকার, কীভাবে আমরা এই অ্যান্সারটা পাবো। তো আমি কোয়েশ্চনটা এখানে লিখে নিয়েছি, যে কোয়েশ্চনটা ছিল কিউ বিন্দু থেকে একটি স্পর্শকের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার এবং বৃত্তটির কেন্দ্র থেকে কিউ এর দূরত্ব 25 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে বলে আমাদেরকে 4টা অপশন দেওয়া আছে। তো কারেক্ট অপশনটা নির্ণয় করার জন্য আমরা সলিউশনটা একবার দেখে নিই। আমাদের দেওয়া ছিল একটি বৃত্ত, অবভিয়াসলি একটি বৃত্ত আমি রাফ ড্র করেছি, যেখানে আমরা জানি বৃত্তের মধ্যে একটি কেন্দ্র ও থাকে। তো তারা এখানে কি বলেছে যে বৃত্তের কিউ বিন্দু থেকে যে কোনো একটা বিন্দু, বৃত্তের বাইরে আমরা যে কোনো একটা বিন্দু কিউ নিলাম, যার থেকে একটি স্পর্শকের দৈর্ঘ্য, মানে কিউ থেকে একটা স্পর্শক আমরা বৃত্তের উপর ড্র করলাম। আমরা জানি স্পর্শক বলতে আমরা বুঝি যে স্পর্শকটা হলো বৃত্তের পরিধির টাচ করে একটি বিন্দুতে টাচ করে দেওয়া যেটি রেখা বৃত্তের বাহির দিকে, ওটি হলো বৃত্তের স্পর্শক। তো কিউ বিন্দু থেকে একটা বৃত্তের উপর স্পর্শক ড্র করলাম, যেটির দূরত্ব দেওয়া ছিল 24 সেন্টিমিটার, এখানে আমরা লিখে নিলাম সুবিধার জন্য। অ্যান্ড আরেকটি দেওয়া ছিল যে কেন্দ্র থেকে, এই যে বৃত্তের কেন্দ্র যেটা আমরা ড্র করেছিলাম, এখান থেকে ওই কিউ বিন্দুটার দূরত্ব আবার দেওয়া আছে 25 সেন্টিমিটার। অ্যান্ড উই আর টু ফাইন্ড, আমরা কি নির্ণয় করব, এখানে যেটা বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধটা নির্ণয় করবো। এটা তো একদম সিম্পল, কারণ আমরা পূর্বে একটা থিওরেমও করেছি এবং একটা কোয়েশ্চনও করেছি, যেটার মধ্যে আমরা পেয়েছি যে বৃত্তের স্পর্শকের স্পর্শবিন্দু, যে বিন্দুতে স্পর্শ করে যায়, স্পর্শক কত বিন্দুতে স্পর্শ করে, একটি বিন্দুতে। তো বৃত্তের স্পর্শকের স্পর্শবিন্দু এবং স্পর্শবিন্দু দিয়ে যে ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, অর্থাৎ বৃত্তের স্পর্শকের স্পর্শবিন্দুতে থাকা ব্যাসার্ধ কি হয়, স্পর্শকের সাথে লম্ব হয়, অর্থাৎ 90 ডিগ্রি কোণে থাকে। তো এখানে আমরা বুঝতে পারছি যে ব্যাসার্ধ এবং স্পর্শকটা পরস্পর লম্বভাবে আছে, যেটা আমরা পূর্বেই থিওরেমে পেয়েছি। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে এখানে যদি এটা কিউ হয় এবং এটার একটা আমরা নাম যদি এ দিয়ে দিই, আর এটা তো আমাদের ও ছিল, তাহলে আমরা একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ দেখতে পাচ্ছি, যেটির নাম এ ও কিউ বা কিউ এ ও। এই ত্রিভুজ যেটা বা ট্রায়াঙ্গেল যেটা আমরা দেখতে পাচ্ছি, এটির মধ্যে আমরা জানি যখন সমকোণী ত্রিভুজ হয় তখন আমরা পাইথাগোরাসের ফর্মুলা ব্যবহার করতে পারি। তো এখানে যদি আমরা পাইথাগোরাস ব্যবহার করি তাহলে কি লাভ হবে, যেখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজের 3টি বাহুর মধ্যে 2টি বাহুর বা 2টি সাইডের ভ্যালু আমার কাছে গিভেন আছে, আর যেটি নাই ওটি হলো আমাদের ব্যাসার্ধ। তো এটি নির্ণয় করা একদম সিম্পল, আমরা পাইথাগোরাস ইউজ করব এবং আনসারটা পেয়ে যাবো। তো একদম সিম্পল ভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের নির্ণয় করতে হচ্ছে ও এ, দ্যাট মিনস ও এ স্কোয়ারটা আমাদের ও এ যেটা, ও এটা নির্ণয় করলে আমরা ফর্মুলাটা লিখতে পারি পাইথাগোরাস থেকে, যেখানে অ্যাকচুয়াল ফর্মুলা ছিল অতিভুজ স্কোয়ার বা হাইপোটেনিউস স্কোয়ার ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ছিল। তো এখানে আমরা নির্ণয় করব এখানে ও এটা যখন নির্ণয় করব তখন আমরা শর্টকাট ফর্মুলাটা যদি এটাকে মডিফাই করে নেই পাইথাগোরাসের ফর্মুলাটাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি রুট ওভার ও কিউ স্কোয়ার মাইনাস কিউ এ স্কোয়ার। মানে এখানে যদি আমাদের অতিভুজ ছাড়া অন্য কোনো একটা বাহু নির্ণয় করতে হয়, তাহলে আমরা ফর্মুলাটাকে লিখতে পারি রুট ওভার অতিভুজ বা হাইপোটেনিউস স্কোয়ার মাইনাস আরেকটি যেটি গিভেন আছে ওটি। তাহলে এখন তো আর সিম্পল হয়ে গেল, ও কিউ ভ্যালু ছিল 25 তার স্কোয়ার মাইনাস কিউ এর ভ্যালু ছিল 24 তার স্কোয়ার। তো নাও উই ক্যান রাইট 25 স্কোয়ার মিন্স 625 and 24 স্কোয়ার মিন্স 576। এখন তো তোমরা বুঝতে পারছো এটাকে যখন আমরা মাইনাস করব তখন কত আসবে, দেখবে তোমরা মাইনাস করলে এখানের মধ্যে আমরা 15 থেকে 6 যখন চলে যায় 9
অ্যান্ড এখানে থাকে 1 1 আর 1 আমরা ক্যারি আনলে হবে 11 অ্যান্ড 11 থেকে 7 যখন চলে যাবে তখন 4 তো 49 আর আমরা জানি 49টা 7 এর স্কয়ার হয় দ্যাট মিন্স আনসারটা হবে 7 সেন্টিমিটার তো এখানে কারেক্ট অপশন কোনটা হলো ঠিক আছে নেক্সট আমরা স্টার্ট করছি কোশ্চেন নাম্বার 2 তো কোশ্চেন যেটা 2 কোশ্চেন 2 এর মধ্যে কি দেওয়া আছে যে অকেন্দ্রীয় বৃত্তের মানে এখানে দেখবে তোমরা বইয়ের মধ্যে মেনশন করা আছে চিত্র নম্বর 10.11 মানে ডায়াগ্রাম 10.11 এর মধ্যে যে ডায়াগ্রামটা বইয়ের মধ্যে দেওয়া আছে ওটার মধ্যে দেওয়া আছে কি যে অকেন্দ্রীয় বৃত্তের এই অকেন্দ্রীয় বৃত্তের যদি টিপি এন্ড টিকিউ দুটো স্পর্শক হয় তারা এমনভাবে অবস্থিত এই স্পর্শক দুটি যে অ্যাঙ্গেল পিওকিউ দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলটা পিওকিউ এই অ্যাঙ্গেলের ভ্যালুটা 110 হয় তবে এই যে পিটিকিউ এই যে দুটো যেটা অ্যাঙ্গেল দেখা যাচ্ছে পিটিকিউ এটার ভ্যালু কত হবে মানে এটার অ্যাঙ্গেলের মানটা কত হবে ওটা আমরা ফাইন্ড করব তো বলে দিয়েছে যে এখানে একটা অকেন্দ্রীয় বৃত্ত যেটা টিপি এবং টিকিউ দুটো স্পর্শক এমনভাবে আছে যাতে পিওকিউ অ্যাঙ্গেলটা 110 হয় তাহলে পিটিকিউ অ্যাঙ্গেলের মানটা কত হবে তো এখানে অপশন চারটা দেওয়া আছে 60 70 80 90 কোনটা কারেক্ট তো আমরা কিভাবে নির্ণয় করব এটাও সিম্পল যে এখানে যদি আমরা এই যেটা এখানের মধ্যে যেটা আমরা রেখা দিয়ে যেটা ডায়াগ্রাম ড্র করেছি এটা যদি আমরা ভালো করে দেখি তাহলে বোঝা যাবে যে এটা একটা চতুর্ভুজ আর চতুর্ভুজের আমরা জানি চারটি কোণের সমষ্টি 360 হয় তো এখানে তোমরা হয়তো ভাবছো যে এখানে তো চারটি কোণের সমষ্টি দিয়ে কি করব কারণ আমাদের একটা নির্ণয় করতে হবে আর একটি দেওয়া আছে না এখানের মধ্যে তিনটি দেওয়া আছে কেমনে যে আমরা জানি স্পর্শকের স্পর্শ বিন্দুর মধ্যে স্পর্শক এবং ব্যাসার্ধ পরস্পর লম্ব হয় দ্যাট মিন্স এটা 90 ডিগ্রি আছে সেম একইভাবে এটাও ছিল স্পর্শক এবং তার সাথে যেটা ব্যাসার্ধ থাকবে এটাও লম্ব হয়ে থাকবে দ্যাট মিন্স এখানে 90 আছে তো 90 90 দুই জায়গার মধ্যে আছে এখানে 110 আছে তাহলে নেই যেটি মাত্র একটি নেই তো চারটির মধ্যে যখন একটি নেই তাহলে এটা তো নির্ণয় করা পসিবল একদম সিম্পল কারণ চারটির সমষ্টি 360 তাহলে যেটি নেই এটা আমরা নির্ণয় করতে পারবো তো কিরকম নির্ণয় করব যে অ্যাঙ্গেল পিটিকিউ এই অ্যাঙ্গেলটা ডাইরেক্ট লিখে দিচ্ছি ইকুয়াল টোটাল কত হয় চারটা অ্যাঙ্গেল মিলে 360 তো 360 মাইনাস আমরা কোনগুলো করব এই তিনটার সামকে মাইনাস করব যে তিনটি আছে 90 90 110 তো লিখে নেব 90 প্লাস 110 ডিগ্রি প্লাস 90 কারণ আমরা জানি চারটি মিলে হয় 360 যার মধ্যে তিনটি দেওয়া আছে তো 360 থেকে তিনটির সামটাকে মাইনাস করে দিলে যেটি নেই এটা আমরা পেয়ে যাব তো এখানে কি হবে 360 ডিগ্রি মাইনাস 90 90 180 আর 180 and 110 that means 290 and 360 থেকে আমরা 290 মাইনাস করলে পাবো 70 ডিগ্রি তো এখানে 70 অপশন বি অপশন ইজ কারেক্ট ঠিক আছে লেটস স্টার্ট কোশ্চেন নাম্বার 3 তো কোশ্চেন 3 যেটা আছে এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন 3টা কি আছে যে পি বিন্দু থেকে অকেন্দ্রীয় বৃত্তের উপর পি বিন্দু থেকে অকেন্দ্রীয় বৃত্তের উপর পি এ এবং পি বি দুটি স্পর্শক তো আমরা অকেন্দ্রীয় বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু পি থেকে দুটি স্পর্শক ড্র করলাম এবং এগুলোর নাম আমরা দিয়ে দিলাম বিন্দু দুটি স্পর্শক বিন্দু দুটির নাম এ এন্ড বি তো আমাদের দেখো এখন কি হচ্ছে যে পি বিন্দু থেকে দুটি স্পর্শক পি এ এন্ড পি বি তাদের মধ্যবর্তী কোণটা দেওয়া আছে 80 ডিগ্রি তবে পি ও এ এর মান নির্ণয় করো ও পি ও এ পি থেকে আমরা একটি রেখা অঙ্কন করি পি ও এ বুঝা গিয়েছে মানে পি ও এ এই অ্যাঙ্গেলটা আমাদের নির্ণয় করতে হচ্ছে তো হাউ উই ক্যান ফাইন্ড কিভাবে আমরা নির্ণয় করতে পারি এটা সিম্পল কেন বলছি এটা সিম্পল যদি আমরা কিভাবে এদিকে একটা ব্যাসার্ধ ড্র করতাম তাহলে দেখো আমরা এখানে দুইটা ত্রিভুজ পেতাম যে একটি উপরের দিকে ত্রিভুজ যেটা নাম এ ও পি এর নিচে আরেকটি ত্রিভুজ ও বি পি তো দুইটা ত্রিভুজ দেখা যাচ্ছে একটি উপরের একটি নিচের পোরশন এই দুইটা ত্রিভুজ আমরা বলতে পারি সর্বাঙ্গ সম কারণ তাদের দুইটি কোণ সমান আছে একটি সাধারণ বাহু আছে এবং তাদের এই পি এ এবং পি বি আমরা জানি স্পর্শ দুটিও সমান হয় মানে এখানে যখন আমরা তিনটা জিনিস ত্রিভুজের মধ্যে সমান দেখাতে পারি তখন ত্রিভুজ দুটাকে আমরা কি বলতে পারি সর্বাঙ্গ সম যখন ত্রিভুজ দুইটা সর্বাঙ্গ সম হয় তখন তাদের অ্যাঙ্গেলগুলোও সমান হয় অর্থাৎ আমরা এখানে এই অ্যাঙ্গেলটা নির্ণয় করার জন্য কি করব আমাদের দেওয়া আছে এই পুরো অ্যাঙ্গেলটা এই যে একদম যেটা অ্যাঙ্গেলটা দেওয়া আছে 80 তো আমরা ওই যে যেটা উপরে যেটা ট্রায়াঙ্গেল বের হলো দেখা যাচ্ছে যেটা ট্রায়াঙ্গেল পি এ ও এই ট্রায়াঙ্গেলের যেটা এখানে ছোট একটা অ্যাঙ্গেল আমরা দেখতে পাচ্ছি এই অ্যাঙ্গেলটা মানে উপরের ত্রিভুজের যেটা অ্যাঙ্গেল এটা আমরা ফাইন্ড করতে পারবো
যদি এই অ্যাঙ্গেলটা আমরা ফাইন্ড করে নিতে পারি তাহলে এটি আমাদের পেয়ে গেলাম একটা অ্যাঙ্গেল। আর এই অ্যাঙ্গেলটা আমরা জানি কত হয়, 90 হয়, কারণ স্পর্শবিন্দুতে স্পর্শক এবং ব্যাসার্ধ পরস্পর লম্ব থাকে। তো এটা আছে 90, অ্যান্ড এটা আমরা কত পাবো? আমরা যেহেতু এই দুইটা অ্যাঙ্গেল জানি কি হয়, সমান হয়, দ্যাট মিনস আমরা বলতে পারি যে 80 এর হাফ হবে এই অ্যাঙ্গেলটা। এখানে আমরা এই অ্যাঙ্গেলের নামটা কি দিতে পারি? অ্যাঙ্গেল এপিও লিখতে পারি। অ্যাঙ্গেল এপিও টা হবে এপিবি যে অ্যাঙ্গেল ছিল এপিবি এর হাফ হবে, এপিবি এর হাফ হবে। কেন? কারণ দুইটা ত্রিভুজ এখানের মধ্যে আছে, দুইটা ত্রিভুজের বঙ্গ সমতল, তাদের এই দুইটা অ্যাঙ্গেল সেম হবে। সেম হওয়ার অর্থ হলো এখানে যা এখানে তা, দ্যাট মিনস এই পুরো অ্যাঙ্গেলের হাফ হবে। তো এটাকে যখন আমরা ডিভাইড করবো, এটার ভ্যালু ছিল কত? 80 ডিগ্রিকে 2 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো 40 ডিগ্রি। এর মানে এই যেটা অ্যাঙ্গেল, এটার ভ্যালু কত? 40। এই যে উপরের ত্রিভুজের এই সাইডে যেটা অ্যাঙ্গেল, এটা 40 আর এটা 90, তাহলে এটা নির্ণয় করা একদম ইজি। এই অ্যাঙ্গেলের নামটা আমাদের কি বলেছে? অ্যাঙ্গেল পিওএ। তো পিওএ যেটা, এটা আমরা নির্ণয় করবো কিভাবে? আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি বা যোগফল 180 হয়। তাহলে এখানে এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল, এই তিনটি কোণ মিলে হচ্ছে 180, যার মধ্যে দুইটি গিভেন আছে। তো আমরা কি করব? 180 থেকে যে দুইটি গিভেন আছে তাদেরকে যোগ করে মাইনাস করব, মানে যে দুইটা দেওয়া আছে তাদেরকে আমরা অ্যাড করব, যোগ করব, আর 180 থেকে মাইনাস করবো, তখন যেটি 180 পেয়ে যাবো। তো যেটি 180 হচ্ছে পিওএ, ইকুয়াল আমরা লিখবো টোটাল হয় তিনটি কোণ মিলে ত্রিভুজের 180 মাইনাস এই যে দুইটি দেওয়া আছে তাদেরকে আমরা অ্যাড করবো 90 প্লাস 40। তো কত হবে? 180 মাইনাস 90 অ্যান্ড 40 অ্যাড করলে হয় 130, আর 180 থেকে 130 মাইনাস করলে 50। দ্যাট মিনস আমাদের অপশন এ ইজ কারেক্ট। তো এখন আমাদের এই অপশনাল যে কোয়েশ্চন তিনটি ছিল, তিনটি কমপ্লিট হয়ে গেল। নেক্সট উই আর টু স্টার্ট কোয়েশ্চন নাম্বার 4। কোয়েশ্চন নাম্বার 4 যেটি আছে, এটির মধ্যে আমাদের কি দেওয়া আছে? প্রমাণ করা আছে। দ্যাট মিনস আমরা প্রুভ করব। কি প্রুভ করব? প্রমাণ করো যে কোনো বৃত্তের, যে কোনো একটা বৃত্তের একটি ব্যাসের, মানে কোনো একটা বৃত্তের যে কোনো একটি ব্যাসের প্রান্ত বিন্দু, মানে ব্যাসটার যে দুইটা এন্ড পয়েন্ট থাকে, যে দুটি প্রান্ত বিন্দু থাকে, এই প্রান্ত বিন্দু দুটিতে আঁকা অঙ্কন করা স্পর্শ দুটির পরস্পর সমান্তরাল হয়। দ্যাট মিনস ধরো একটি বৃত্ত, যে কোনো একটি বৃত্ত যার আমরা কেন্দ্র দিয়ে দিলাম ও, তার একটি ধরো ব্যাস আছে এভাবে। আমরা ব্যাস মানে জানি তো যে বৃত্তের যে রেখাটা কি হয়, এগুলো অ্যাকচুয়ালি বেসিক কনসেপ্টগুলো আমাদের থাকা খুবই দরকার, তো করি আমরা এগুলো ইজিলি করতে পারি। যে কেন্দ্রগামী বৃত্তের পরিধি এক প্রান্ত থেকে, বৃত্তের পরিধি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত কেন্দ্র দিয়ে যে রেখাটা আমরা অঙ্কন করি তাকে আমরা ব্যাস বা ডায়ামিটার বলি। ঠিক আছে? আর এই জানি আমরা এই যেটা ডায়ামিটার দেখছি, অ্যাকচুয়ালি এটা কি সব থেকে বড় যা যে যেটি হয় আমাদের ব্যাস। তো ব্যাসটা একদম সিম্পল, কেন্দ্র দিয়ে যে রেখাটা এক দিক থেকে, এক বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বা বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যে রেখাটা আমরা কেন্দ্র দিয়ে অঙ্কন করি, এটি হয় আমাদের ব্যাস। আর ব্যাসটা অ্যাকচুয়ালি একটি চাপ। ঠিক আছে? আচ্ছা, এগুলো আমাদের এখন না করে আমরা বুঝতে অঙ্কটা স্টার্ট করি। যে একটি ব্যাস, তার দুটি প্রান্ত বিন্দু, তো দুটি প্রান্ত বিন্দুর আমরা দুইটা নাম দিয়ে দিলাম, ধরো এ এন্ড বি আমাদের সুবিধার জন্য। এই দুইটি প্রান্ত বিন্দুতে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, আমাদের এখানে স্পর্শক যেটা অঙ্কন করা যায়, ধরো এ বিন্দুর মধ্যে আমি একটা স্পর্শক অঙ্কন করলাম, অ্যান্ড বি বিন্দুর মধ্যে যেটা আরেকটি স্পর্শক আমি ড্র করলাম। এই দুটি স্পর্শক আমরা দেখাবো যে একটি আরেকটির সাথে সমান্তরাল, দ্যাট মিনস প্যারালাল। তো আমরা একদম সিম্পল উপায় এটা করবো, একদম ইজি কনসেপ্টের মধ্যে। তো আমরা প্রথমে লিখতে পারি এখানের মধ্যে, যেহেতু প্রুফ, আমরা এখানে প্রুফ বা প্রথমে লিখতে পারি এখানে যে ধরি বা মনে করি দিয়ে আমরা কি করেছি, মনে করি অকেন্দ্রীয় বৃত্তের, এটা তো বৃত্ত আমরা কনসিডার করেছি, তো লিখে নিই মনে করি অকেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস এবং একটা কাজ করে নিই আমরা এখানের মধ্যে, এই যে দুটি স্পর্শক ড্র করেছে এগুলো নাম দিয়ে দিই। কি দিতে চাও তোমরা? এ বি, সি, বি, ই, এফ। ঠিক আছে? ধরি অকেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস এবং সিডি ও ইএফ হচ্ছে এ ও বি বিন্দুতে আঁকা স্পর্শক। এখানে আমরা ধরেছি এ বি একটি ব্যাস এবং এ বি এর এ বিন্দু এবং বি বিন্দুতে আঁকা দুটি স্পর্শক হচ্ছে সিডি এবং ই। তো আমরা কি প্রমাণ করবো? লিখে নেই যে প্রমাণ করতে হবে আমাদের, কি প্রমাণ করতে হবে, এগুলো একটু মানে মার্কের উপরে ডিপেন্ড করবে এই লেখাগুলো। প্রমাণ করতে হবে, আমরা কি প্রমাণ করবো? যে সিডি ইজ প্যারালাল টু ই এফ। তো নেক্সট
তো আমরা এখানে কি করব, প্রমাণটা স্টার্ট করব। তো তোমরা একটা জিনিস আমি এখানে করার সাথে তোমাদেরকে বলে দেবো, যেটা তোমরা জানোই পূর্বে থেকে, ওই কনসেপ্ট দিয়ে আমরা প্রমাণটা করব। তো এখানে আমরা একটা জিনিস তো জানি যে স্পর্শ বিন্দুতে এখানে আমরা বুঝতে পারছি তো এই ও থেকে এ পর্যন্ত, অর্থাৎ ও এ যেটা, এটা একটি ব্যাসার্ধ, সেম একইভাবে ও বিটাও ব্যাসার্ধ। আর আমরা আরেকটা জিনিস জানি যে বৃত্তের স্পর্শকের স্পর্শ বিন্দুতে ব্যাসার্ধ এবং স্পর্শক পরস্পর লম্বভাবে থাকে। তো এটা আমরা লিখতে পারি যেহেতু যেহেতু এখানে আমরা শর্টকাট লিখে নিচ্ছি, ও এ পারপেন্ডিকুলার সিডি, মানে এটা তোমরা একবার লাইন লিখে লিখতে পারো যে যেহেতু বৃত্তের স্পর্শক ও স্পর্শ বিন্দুতে স্পর্শক ও ব্যাসার্ধ পরস্পর লম্ব, দ্যাট মিনস আমরা কি বলতে পারি, এখানে লিখতে পারি যে অ্যাঙ্গেল CAO যেটা এটা হবে, এবং CA এটার ভ্যালু কত হবে, 90। একইভাবে আমরা বলতে পারি DAO যেটা, এটারও ভ্যালু হবে 90। এন্ড সেম একই কনসেপ্ট নিয়ে যদি আমরা নিচের যেটা স্পর্শক আছে এটির কথা ভাবি, তাহলে সেম লেখা যায়। আবার বা একইভাবে আমরা বলতে পারি যে ওবিটাও কি এখানের মধ্যে EF এর উপর লম্ব, বা আমরা এটাকে লিখতে পারি যে OB ব্যাসার্ধ বি স্পর্শ বিন্দুতে EF এর উপর লম্ব হয়, বা আমরা যেটা জানি এই থিওরেমের লাইনটা লিখতে হবে। বা একই লাইন লেখার পর আমরা দুইটাকে লিখতে পারি, যে প্রথমে উপরে আমরা লিখে নিতে পারি যে বৃত্তের যেহেতু বৃত্তের স্পর্শকের স্পর্শ বিন্দুতে থাকা ব্যাসার্ধ এবং স্পর্শক দ্বয় পরস্পর কি হয়, লম্ব হয়, অতএব আমরা লিখতে পারবো এই অ্যাঙ্গেল সমান 90, এই অ্যাঙ্গেলটাও 90, সেম একইভাবে এটাও 90, এটাও 90। Therefore angle EBO equal angle FBO equal 90। তো এখন তো আমাদের প্রমাণ হয়ে গেছে। কিভাবে হলো, তো আমরা এখান থেকে বলতে পারবো যে যেহেতু এটাও 90, এটাও 90, এটাও 90, এটাও 90, আমরা কি বলতে পারি, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল বলতে পারবো। আমরা একটা কাজ করতে পারি, এটাকে নাম্বার 1 এটাকে নাম্বার 2 লিখতে পারি। অর্থাৎ আমরা বলতে পারবো কি বলতে পারবো যে অ্যাঙ্গেল CAO ইকুয়াল অ্যাঙ্গেল FBO। কেন অ্যাঙ্গেল দুটোটা ইকুয়াল, বিকজ দুটোটার ভ্যালু একই, এটাও 90, এটাও 90। আর এরকম লেখার রিজনটা কি, আমরা জানি যখন কোনো দুইটি রেখাকে অন্য একটি রেখা ছেদ করে এবং তাদের বিপরীত কোণ দুইটা, ভিতরের মধ্যে থাকা বিপরীতে যে কোণ দুইটা সমান যদি হয়, তাহলে এই রেখা দুটিও সমান্তরাল হয়। অর্থাৎ এখানের মধ্যে আমরা যদি বলতে পারি যে এটাকে কি বলি আমরা, একান্ত কোণ। যদি একান্ত কোণ সেম হয়, যদি কোনো দুইটি রেখাকে আরেকটি ছেদ করে, ইন্টারসেক্ট করে, এবং তাদের একান্তর কোণ অন্তর্বর্তী একান্তর কোণ দুইটি যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারবো রেখা দুটিও পরস্পর সমান্তরাল। তো এখানে যদি আমরা এই অ্যাঙ্গেল এন্ড এই অ্যাঙ্গেলটাকে সমান বলে দিতে পারি, বা এই অ্যাঙ্গেল দুইটা একান্তরভাবে থাকা কোণকে যদি আমরা সমান দেখাতে পারি, তাহলে বলতে পারবো রেখা দুটি সমান্তরাল, যেটা আমরা ক্লাস 9 শিখে এসেছি বা বুঝে এসেছি। তো লিখবো therefore, কি লিখতে পারবো যে CD প্যারালাল EF। এটাকে আমরা একটু ক্লিয়ারলি ভাবে লিখতে পারি। এখানে কি হয়, একান্তর কোণ হয়, একান্তর কোণ, সেই জন্য ব্র্যাকেটে লিখে দিলাম। তো অতএব আমরা বলবো যে CD রেখাটা প্যারালাল হবে EF এর, এন্ড এটাই আমাদের প্রমাণ করার ছিল। নেক্সট আমরা দেখবো, এখন করবো আমরা কোয়েশ্চেন নাম্বার 5টি। তো কোয়েশ্চেন 5-এ কি আছে, প্রমাণ করো যে কোনো বৃত্তের স্পর্শকের স্পর্শ বিন্দুতে, কোনো একটি বৃত্তের, আমি একটি রাফ বৃত্ত ড্র করে নিচ্ছি, কোনো একটি বৃত্তের বৃত্তটা এত ক্লিয়ারলি, আচ্ছা তোমরা দেখবে বৃত্ত যে কোনো বৃত্ত রাফ হিসাবে আমি ড্র করছি, যে কোনো একটি বৃত্তের স্পর্শকের, ধরো কোনো একটি বৃত্তের যেটা আমরা স্পর্শক ড্র করতে পারি, যে কোনো দিকে একটা স্পর্শক আমি ড্র করলাম, এক্সাম্পলের দিকে। তো স্পর্শকের স্পর্শ বিন্দু কয়টা থাকে, একটা। তো স্পর্শ বিন্দুতে টানা লম্ব, স্পর্শ বিন্দুকে যেটা আমরা লম্ব ড্র করতে পারি, এই লম্বটি বৃত্তটির কেন্দ্রগামী। আর এটা তো একদম সিম্পল, কি প্রমাণ, আমরা তো জানি যে যেটা লম্ব বৃত্তের উপরে থাকে এটি বৃত্তের ব্যাসার্ধ হয়, যেটা স্পর্শকের স্পর্শ বিন্দুতে লম্ব থাকে বৃত্তের, দেখি
দেখে এটা তো কি হবে, বৃত্তের ব্যাসার্ধ হবে, আর বৃত্তের ব্যাসার্ধটা কেন্দ্রগামী থাকে। এর মানে এখানে আমাদের প্রমাণ করার এমন কিছু নেই, তা সত্ত্বেও আমি লিখে দিচ্ছি। এখানে একটা কাজ করি, আমরা লিখে নেই এ বি আমাদের স্পর্শক অ্যান্ড সিটা হলো স্পর্শবিন্দু। তো তোমরা লিখে নিবে প্রথমে যে মনে করি অকেন্দ্রীয় বৃত্তের, কি লিখবে, অকেন্দ্রীয় বৃত্তের এ বি স্পর্শক এবং স্পর্শবিন্দু সি, বা এরকম লিখে নিয়ে আমি লিখে দিচ্ছি অকেন্দ্রীয় বৃত্তের সি বিন্দুতে এ বি, যে কোনো বা একটি লিখলে হবে, একটি স্পর্শক, এ বি একটি স্পর্শক। আর আমাদের কি করতে হবে, আর লেখা ছিল স্পর্শকের উপর টানা লম্ব কেন্দ্রগামী। তো এবং এবং কি দেওয়া ছিল যে ওসি যেটা এটা পারপেন্ডিকুলার এবি ভাবে আছে, মানে ওসি যেটা এখানে আমরা ড্র করলাম এই স্পর্শ বিন্দুতে যেটা, এটা এবি এর সাথে লম্ব, এটা আমরা দেখাবো কেন্দ্রগামী। তো প্রমাণ আমাদের করতে হবে, প্রমাণ করতে হবে এগুলো আমরা একটু স্ট্যান্ডার্ড এই জন্য লিখছি। প্রমাণ করতে হবে, আমাদের কি প্রমাণ করতে হচ্ছে যে ওসি যেটা, এই যেটা লম্ব আমরা অঙ্কন করেছিলাম, এটা কেন্দ্রগামী। তো এটা একদম আমরা এরকম লাইন দিয়ে লিখবো, এটার মধ্যে কিছু করার নেই ম্যাথসের ভাষায়। তো এখানে আমরা কি লিখতে পারি, তোমরা লিখবে প্রমাণ যেটা আমরা স্টার্ট করছি, এখানে আমরা লিখবো কি, যে যেহেতু কি হয়, যেহেতু স্পর্শ বিন্দুতে বৃত্তের স্পর্শকের স্পর্শ বিন্দুতে থাকা বা অঙ্কিত, স্পর্শ বিন্দুতে অঙ্কিত ব্যাসার্ধ স্পর্শকের সাথে লম্ব হয়। মানে আমরা জানি যে বৃত্তের স্পর্শকের স্পর্শ বিন্দুতে অঙ্কিত যেটা ব্যাসার্ধ বৃত্তের, এটি স্পর্শকের সাথে লম্বভাবে থাকে। আবার আরেকটা কথা আমরা জানি যে বৃত্তের ব্যাসার্ধটা কিরকম থাকে, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে, মানে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত আঁকা রেখা। তো এই দুইটা লাইন থেকে আমরা কি বুঝতে পারলাম, যে বৃত্তের স্পর্শকের স্পর্শ বিন্দুতে যেটি আমরা ব্যাসার্ধ ড্র করি, এটি স্পর্শকের সাথে লম্ব, এটা একটা কথা। আরেকটা আমরা জানি যে ব্যাসার্ধ যেটা বৃত্তের থাকে, যে কোনো ব্যাসার্ধ, এটি কেন্দ্র থেকে ব্যাসার্ধটা হয় বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কিত একটি রেখা। তো এই দুইটা কথাকে যদি আমরা একসাথে মিলিয়ে দিই, তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল যে এখানে ব্যাসার্ধ এবং স্পর্শকটা থাকে লম্বভাবে, আবার ব্যাসার্ধটা হলো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একটি রেখা। দ্যাট মিনস যেটা লম্বভাবে থাকবে এটি কি হবে, বৃত্তের যেটা লম্বভাবে ব্যাসার্ধটা আছে এখানে স্পর্শকের সাথে, এটি হবে কেন্দ্রগামী, মানে কেন্দ্র দিয়ে যাওয়া একটি রেখা, কারণ ব্যাসার্ধটা কেন্দ্র দিয়ে অঙ্কিত হয়। তো লিখবো সুতরাং, অর্থাৎ লিখলেই হবে, অর্থাৎ ওসি, ব্যাসার্ধ ওসি লিখে নিবে, মানে এখানে এই বৃত্তের ব্যাসার্ধের কথা বলা হয়েছে, ব্যাসার্ধ ওসি বৃত্তের কেন্দ্রগামী। শেষ, একদম সিম্পল, যে ব্যাসার্ধ স্পর্শক থাকে লম্বভাবে, আবার ব্যাসার্ধটা হয় কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কিত রেখা। এর মানে যেটা লম্বভাবে ব্যাসার্ধের সাথে, যেটা লম্বভাবে স্পর্শকের সাথে রেখা আছে, এটি হলো বৃত্তের ব্যাসার্ধ। আর যেহেতু ব্যাসার্ধটা হয় কেন্দ্রগামী, এর জন্য আমরা বলতে পারবো যে এখানে যেটা ওসি আছে এ বি এর সাথে স্পর্শক, এটি হবে কেন্দ্রগামী। একদম সিম্পল, কিছু নেই এটার মধ্যে লেখা। তো নেক্সট আমরা স্টার্ট করছি কোশ্চেন নাম্বার 6। তো নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 6, যেটা বোর্ডের মধ্যে লেখা আছে। আর আজকে এই কোশ্চেন নাম্বার 6টি হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন। তো দেখি কোশ্চেন 6 এ কি আছে। একটি বৃত্তের কেন্দ্র থেকে, তো আমরা কোশ্চেনের সাথে সাথে একটি ডায়াগ্রাম ড্র করে নেই যাতে আমাদের সুবিধা হয়, যে একটি বৃত্তের কেন্দ্র থেকে, এখানে আমরা একটা কেন্দ্র, বৃত্তে যখনই অঙ্কন করবো তখনই বৃত্তের কেন্দ্রটা আমরা দিয়ে দেবো, কারণ বৃত্তের মধ্যে একটি কেন্দ্র থাকে যেটা আমরা জানি।
তো একটি বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত এ বিন্দু থেকে বৃত্তের কেন্দ্র থেকে কত সেন্টিমিটার দূরত্বে, ধরো 5 সেন্টিমিটার, এই দূরত্ব আমরা নিয়ে নিলাম, যে কেন্দ্রটার নাম দিলাম ও, আর 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত একটি বিন্দু এ থেকে বৃত্তটির উপর আঁকা স্পর্শক, ওখান থেকে আমরা বৃত্তটির উপরে একটা স্পর্শক অঙ্কন করলাম। এই স্পর্শকটার দৈর্ঘ্য তারা দিয়ে দিয়েছে কত, যে স্পর্শক যেটা অঙ্কন করেছি স্পর্শকের দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার। তাহলে ওখানে স্পর্শক থেকে আমরা একটা ব্যাসার্ধ জানি অঙ্কন করা যায়, তো বৃত্তর সব ব্যাসার্ধগুলো তো সেম থাকে, তো আমরা এখানে বৃত্তের ব্যাসার্ধটা নির্ণয় করব। আর এটা তো দেখে মনে হচ্ছে কোয়েশ্চন কত এর মতো, 1 এর মতো, তাহলে এটা তো করতে পারবো, একদম সিম্পল। তো তোমরাই করতে পারবে, এরপরে আমি করে দিচ্ছি সমাধান, যেটা আমরা কীভাবে করব। এখানের মধ্যে আমাদের যদি এটা নাম দিয়ে দিই, স্পর্শক যেটা এটাতে আমরা একটা নাম দিয়ে দিলাম, ধরো পি, কোনো তো নাম মেনশন করিনি ওরা না। তো এ বিন্দু থেকে ও এর দূরত্ব কেন্দ্র থেকে এ পর্যন্ত ছিল 5 সেন্টিমিটার, এবং এ থেকে একটি স্পর্শক অঙ্কন করেছিলাম যেটা এপি, তার দূরত্ব দেওয়া ছিল 4, তাহলে আমাদের ব্যাসার্ধ নির্ণয় করতে হচ্ছে। তো আমরা লিখতে পারি এখানে চিত্র থেকে পাই, ঠিক আছে, বা এখানে তোমরা লিখতে পারবে চিত্র থেকে পাই। কি কি দেওয়া আছে, যে পি এটা আমাদের দেওয়া আছে 4 সেন্টিমিটার, অ্যান্ড ও এটা আমাদের কাছে আছে 5 সেন্টিমিটার, অ্যান্ড উই হ্যাভ টু ফাইন্ড পিওটা আমরা নির্ণয় করবো। তো পিও যেটা, এটা অ্যাকচুয়ালি এখানে আমরা পিও নির্ণয় করার কথা অর্থ হচ্ছে ব্যাসার্ধটাই আমরা নির্ণয় করছি। তো কি করব, এখানে আমরা ইউজ করব সেম পাইথাগোরাসের ফর্মুলা। তো লিখবো, ত্রিভুজ ও এ পি এর আমরা লিখতে পারি ওপি যেটা নির্ণয় করছি এটা হবে পাইথাগোরাসের যেটা শর্টকাট ফর্মুলা আমি বলেছিলাম, এটা কীভাবে লেখা যায়, যদি অতিভুজ ছাড়া অন্য কিছু আমাদের নির্ণয় করতে হয়, এই লম্বা যেটা বাহু থাকে অতিভুজ, ওটা ছাড়া অন্য কোনো কিছু যদি আমাদের ত্রিভুজটার মধ্যে অন্য দুইটি বাহুর যে কোনো একটি নির্ণয় করতে হয়, তাহলে আমরা লিখতে পারি এটাকে √ অতিভুজের স্কোয়ার, মানে যেটা অতিভুজ ছিল ও এ তার স্কোয়ার, মাইনাস আরেকটি যেটি বাহু দেওয়া আছে তার স্কোয়ার, আরেকটি কি দেওয়া ছিল পি এ তার স্কোয়ার। যখন এরকম করবো তখনই আমরা যেটি দেওয়া নেই এটি পেয়ে যাব। তো ইকুয়াল দেবো, অ্যান্ড ইকুয়াল দিলে আমরা ও এ যেটা এটার ভ্যালু ছিল 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, তো কি আসবে এখান থেকে যখন আমরা ক্যালকুলেট করব তখন পাবো যে 5 স্কোয়ার মিনস, তো এখানে যখন আমরা মাইনাস 5 স্কোয়ার মানে 25 হয়, অ্যান্ড 4 স্কোয়ার মিনস 16, তো 25 থেকে যখন আমরা 16কে মাইনাস করি তখন পাই 9, অ্যান্ড 9 মানে 9টা 3 স্কোয়ার হয়, তো এটাকে তোমরা একবার লিখতে পারো যে 3 স্কোয়ার অ্যান্ড দেন স্কোয়ার আর রুট চলে যাবে, থাকবে 3 সেন্টিমিটার। তো লিখতে পারি অতএব বৃত্তটির ব্যাসার্ধ, লাস্টে লিখতে পারো যে অতএব নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। অ্যান্ড আজকে আমাদের এতটুকু থাকবে, কারণ আমার চকটাও শেষ হয়ে গেছে এখানে, আর আজকে এখানে ক্লাসটা সমাপ্ত। থ্যাংক ইউ। আর নেক্সট ক্লাসে আমরা করব বাকি কোয়েশ্চন 7 থেকে দেখবো, চেষ্টা করব 7 থেকে পুরা কমপ্লিট করার জন্য। আজকে তো 6 পর্যন্ত করে নিয়েছি, তো 7 থেকে 13 অবধি করার চেষ্টা করব। ইন কেস ভিডিও যদি লম্বা হয়ে যায় তখন আমরা এটাকে পার্ট করতে বাধ্য হবো।